হলফনামা নিয়ে অনেক কথা হচ্ছে, বিশেষ করে ফেসবুক বলেন বা সোশ্যাল মিডিয়া বলেন, বলা যায় যে একরকম ভাইরাল। অনেকে প্রশ্ন করছেন যে প্রার্থীরা যে হলফনামায় যে তথ্য দিয়েছেন, বিশেষ করে সম্পদের আয় ব্যয়ের হিসাব তারা মিলাতে পারছেন না। অনেকে প্রশ্ন করছেন যে এই টাকা দিয়ে তারা কিভাবে নির্বাচন লড়বেন। ওকে, অনেক ধন্যবাদ। তো হলফনামার আমাদের একটু ইতিহাসটা একটু জানা দরকার। হলফনামার সম্পর্কে এটার ওই যে তাৎপর্য, হলফনামার যে তথ্যগুলো দিচ্ছে তার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে হলে একটু ইতিহাস জানা দরকার। এটা একটা রায়ের মাধ্যমে হলফনামা দেওয়ার বাধ্যতামূলক হয়েছে। রায়টা দিয়েছেন বিচারপতি আব্দুল মতিন, জাস্টিস আব্দুল মতিন, যিনি সুজনের সহসভাপতি এখন। তো এই অতীতে তো আমরা বিভিন্নভাবে আবেগের বশবর্তী হয়ে কিংবা স্লোগানের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কিংবা বিভিন্নভাবে আমরা অনেক সময় কলা গাছে ভোট দিয়েছি এবং তার পরিণতিও আমরা ভোগ করেছি। এই যে তো এর থেকে উত্তরণের লক্ষ্যে আমরাই আদালতে গিয়েছিলাম। আদালতে গিয়ে বলেছিলাম যে প্রার্থীরা যারা দাঁড়াচ্ছে তাদের সম্পর্কে ভোটাররা জানা উচিত, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, তাদের ক্রিমিনাল রেকর্ড সম্পর্কে, তাদের আয় সম্পদ ইত্যাদি সম্পর্কে, তাদের শিক্ষাগত যোগ্যতা। তো এই আদালত রায় দিয়েছে যে 8 ধরনের তথ্য দিতে হবে এবং নির্বাচন কমিশন এই তথ্যগুলো প্রার্থীদের থেকে নিয়ে ভোটারদের মধ্যে বিতরণ করবে। কিন্তু নির্বাচন কমিশন করে না, আমরা সুজনের উদ্যোগে এটা করেছি। এর লক্ষ্য হলো প্রার্থীদেরকে এই যে ভোটারদেরকে ক্ষমতায়িত করা, তথ্য দিয়ে ক্ষমতায়িত করা প্রার্থীদের সম্পর্কে যাতে তারা জেনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, শুধু মার্কার ভিত্তিতে নয়, প্রার্থীর যোগ্যতা, প্রার্থীর ওই যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্য ইত্যাদির ভিত্তিতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তো এখন এইটা দুর্ভাগ্যবশত এটা 2005-এ এটা বাধ্যতামূলক করা হলো। 2008-এর নির্বাচন থেকে এটা কার্যকর ওই যে সংসদ নির্বাচনে এটা সব প্রার্থীকে দিতে হয়েছে এবং পরবর্তীতে স্থানীয় নির্বাচনে দিতে হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন এগুলো আর ওই যে জনগণের মধ্যে বিতরণ করার খুব একটা ওই যে উদ্যোগ দেখায়নি, খুব একটা আগ্রহ দেখায়নি। তো আমরা সুজনের পক্ষ থেকে এটা করেছি। কিন্তু যেটা সমস্যা হয়েছে, মানুষ আগে তো কোনো আগ্রহই ছিল না, এমনকি গণমাধ্যমের মধ্যেও কোনো আগ্রহ ছিল না। এখন অনেক আগ্রহ। কিন্তু এই তথ্যগুলো অনেক ক্ষেত্রে বিভ্রান্তিমূলক তথ্য। অনেক প্রার্থী তথ্য গোপন করে কিংবা ওই যে মিথ্যা তথ্য দেয়। তো এখন তথ্যের উদ্দেশ্য হলো ক্ষমতায়িত করা, কিন্তু তথ্য যদি বিভ্রান্তিমূলক হয় তাহলে মানুষ বিভ্রান্ত হয়। তো এর জন্য দরকার ছিল নির্বাচন কমিশনের এগুলো যাচাই বাছাই করা। নির্বাচন কমিশন অবশ্য যাচাই বাছাই করে, রিটার্নিং অফিসাররা যাচাই বাছাই করে যখন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। এরপরে যাচাই বাছাই যখন ওই যে মনোনয়নপত্র হয় তখন তারা এগুলো একবারে দ্রুততার সাথে অত্যন্ত সামান্য সময়ের মধ্যে, অত্যন্ত ওই যে অল্প সময়ের মধ্যে এগুলো যাচাই বাছাই করে, এগুলো গভীরে যাওয়া সম্ভবপর হয় না। এবং এরপরেও কেউ যদি হলফনামায় মিথ্যা তথ্য দেয় এবং ভুল তথ্য দেয় কিংবা বিভ্রান্তিমূলক তথ্য দেয়, তার মনোনয়নপত্র বাতিল হতে পারে। এবং মিথ্যা তথ্য দিয়ে যদি নির্বাচনী বৈতরণী পারও হয়ে যায়, তারা যদি জিতেও যায়, তারপরে কেউ যদি আদালতে যায় তার নির্বাচনও বাতিল হতে পারে। এটা 2-1টা ঘটনা ঘটেছে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে, আমি যেটা প্রধান ছিলাম, আমরা বলেছিলাম, আমরা সুপারিশ করেছিলাম যে নির্বাচন কমিশন যেন এই তথ্যগুলো যাচাই বাছাই করে নির্বাচনের পরে। যদি কেউ ভুল তথ্য দিয়ে থাকে, মিথ্যা তথ্য দিয়ে থাকে, তাদের নির্বাচন বাতিল করা স্বপ্রণোদিত হয়ে সুমোটো। কিন্তু নির্বাচন কমিশন এটা রাখে নাই। নির্বাচন কমিশন যেটা বলেছে যে কেউ যদি অভিযোগ করে, কিন্তু অভিযোগ না করলে কেউ কি মিথ্যা তথ্য দিয়ে পার পেয়ে যাবে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তো এটা দুর্ভাগ্যবশত এটা যেই উদ্দেশ্য নিয়ে এই বিধান করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে এটা অর্জিত করা যায় না বলে মনে করেন।